আমরা যেসব তথ্য জেনেছি গণমাধ্যমের সুবাদে তাতে করে এটুকু বলতে পারি যে আমরা যে খবরগুলো দেখলাম দিনভর সেখানে মনে হলো যে সংকটটা হচ্ছে বিমানের টিকেটের। যেহেতু কালকে থেকে মালয়েশিয়া ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে, আজকে শেষ দিন ছিল, এতদিন যারা পেরেছেন গেছেন, এই ৩১,০০০ মানুষ আটকে গেলেন টিকিটের অভাবে। মানে টিকিট নাই বলে তারা যেতে পারলেন না। এখন একদিনে ৩১,০০০ মানুষকে নিয়ে যাওয়ার বাস্তবতা আছে কিনা, এয়ারলাইন্সগুলোর ক্যাপাসিটি আছে কিনা, তাদের সেই প্রস্তুতি আছে কিনা, বাড়তি ব্যবস্থা তারা করেছেন কিনা, সেটি একটি প্রশ্ন। কিন্তু একদিনে কেন এত বড় একটা বোঝা পড়লো, কেন এই মানুষগুলোকে ধাপে ধাপে আগে পাঠানো গেল না? সংকটটা আমরা মনে করছি এখন খবর দেখে যে টিকিটটাই বুঝি সংকট। কিন্তু বিষয়টা যদি আপনি বিস্তারিত আলোচনা করেন তাহলে আমরা জনশক্তি রপ্তানি যে করি, কারা জনশক্তি রপ্তানি করে, যাদেরকে আমরা রিক্রুটিং এজেন্সি বলি, যাদের একটা সমিতি আছে বায়রা নামে, যারা জনশক্তি বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে, তাদের অনিয়ম, দুর্নীতি, অবহেলা, সিন্ডিকেট, যা কিছু বলি, মানে সোজা কথা তাদের অপরাধ বা অন্যায়ের কারণে এই আমাদের শ্রমবাজার নানানভাবে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ধরনের হয়রানির বা শোষণ নীতি চলছে। হ্যাঁ, এখন তাহলে আপনি যদি শুরুটা করেন সেটি হচ্ছে রিক্রুটিং এজেন্সি যারা বিভিন্ন দেশে মানুষ পাঠায়, শ্রমিক পাঠায়। দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে সরাসরি যুক্ত যে মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তারপরে যেতে হয় তাদেরকে বিমানের মাধ্যমে, বিমান মন্ত্রণালয় আছে এখানে। তারপরে আপনি যেহেতু বিদেশের ব্যাপার, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ফলে অনেকগুলো মন্ত্রণালয় বিভাগের সংযুক্তি এই বিষয়টাতে আছে। আপনি অর্থ মন্ত্রণালয়কে আনতে পারেন, কারণ আমাদের যে আর্থিক সংকট, আমাদের যে ফরেন রিজার্ভের সংকট, এটার একটা বড় অংশ আসে আমাদের প্রবাসী কল্যাণ আয় থেকে। গার্মেন্টসের পরে এই খাতটা সবচেয়ে বড়, আমরা জানি। তাদেরকে আমরা কিভাবে ট্রিট করি, তাদেরকে কিভাবে পাঠাই, তারা কিভাবে আসে যায়, তাদের প্রতি কতটা সম্মান দেই, তারা আমাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, কিন্তু তাদেরকে আমরা কতভাবে নির্যাতন করি, অপমান করি, বঞ্চিত করি, সেগুলো আলাদা কাহিনী। কিন্তু যারা জনবল পাঠান তাদের সাথে অন্যদের কোনো সমন্বয় ছিল কি না, এবং সমন্বয় যদি না থেকে থাকে তাহলে তাদেরকে তো আগে ধরা উচিত। আমি তো দিনভর এই ব্যাপারে যে খবরগুলো দেখলাম, যারা এই কাজটা করেন, যাদের কারণে সংকটটা তৈরি হয়েছে, বাকিরা তো হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট। এখন নিশ্চয়ই উনি বলবেন যে টিকিট একদিনে এতগুলো দেওয়া সম্ভব না, আমরা এয়ারলাইন্স থেকে যে টিকিট পাই আমরা একদিনে এত সম্ভব কেন, আমরা আগে থেকে সতর্ক থাকলাম না যে আপনি অনেকের দায় বা সংশ্লিষ্টতা আনতে পারেন, কিন্তু যারা জনশক্তি পাঠান তাদের দায়টা তো মূলত প্রধান। এখন জনশক্তি যারা পাঠান তাদের কি দায় এই সংকটের ব্যাপারে? আজকে পত্রিকা যে খবর এসেছে, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি দলের এমপি এবং সাবেক মন্ত্রী, তাদের স্ত্রী কন্যা, তাদের যেসব রিক্রুটিং এজেন্সি, তাদের একটা সিন্ডিকেশনের ফলে এই সংকটটা তৈরি হচ্ছে। তার মানে এখন যে আমরা অন্য আরও কয়েকটা ঘটনা দেখেছি, সাবেক সেনাপ্রধানের কাহিনী, সাবেক পুলিশ প্রধানের কাহিনী, একজন এমপির হত্যাকাণ্ড, এই বিষয়গুলো দিয়ে কিন্তু রাষ্ট্র, দেশ, সরকার কিভাবে চলছে এবং মানুষের চোখের আড়ালে কত বড় বড় অপরাধ হয়ে যাচ্ছে, যেগুলো আমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে শুনতাম, এখন সেগুলোর প্রকাশ্য রূপ দেখছি, প্রমাণ দেখছি। এখন এই যে যাদের নাম এসেছে পত্রিকায়, সিন্ডিকেট করে যারা এই পুরো জনশক্তি রপ্তানি খাতটাকে নিজেদের হাতে নিয়ে ফেলেছে এবং এর মাধ্যমে জনশক্তি রপ্তানির সংকট তৈরি করছে, মানুষকে দুর্ভোগে ফেলছে, এই ৩১,০০০ মানুষ ঘর বাড়ি সম্পদ সবকিছু বিক্রি করে তারা বিদেশ গিয়ে পরিবারের, দেশের এবং অর্থনীতির উপকার করতে চেয়েছিল, সেই মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। এই দায় কারা নেবে? আর যাদের নাম এসেছে পরিচয় সহ, কারো স্ত্রীর নামে, কারো আপনার মেয়ের নামে, কারো নিজের নামে, এই মানুষগুলোর দায় কে নেবে? এবং এই মানুষগুলোকে আমরা আইনের আওতায়, জবাবদিহিতা আওতায় আসতে দেখব কিনা? সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের মতো এদের এই তথ্য আরো বেশি প্রকাশিত হলে পরে আমাদের মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বহুদিন ধরে নানা ধরনের সিন্ডিকেটের যে তৎপরতা কিংবা সেক্ষেত্রে ব্যবস্থাগুলো আমরা দেখেছি।